টানা ২১ দিন ফেসবুকে চুটিয়ে প্রেম করার পর আজ জানতে পারলাম সে ছিল আমার বাবার রাজনৈতিক শত্রুর ছেলে, আমারই ক্লাসমেট। ছান বাঁধানো পুকুর ঘাটে একদম তলার সিঁড়িতে বসে আছে সিমরান। সালোয়ার গুটিয়ে হাঁটু পর্যন্ত ওঠানো, শব্দবিহীন নুপুর পরা পা দুটো পুকুরের পানিতে ভেজানো। নিস্তব্ধ এই দিঘি কিছুক্ষণ পর পর অষ্টদশীর দু চোখ ফোটায় ফোটায় পানিতে নড়ে উঠছে। দুই হাত দিয়ে চোখের পানি মুছে ভাবতে লাগলো সে, কি দোষ ছিল তার? ফটো না দেখে প্রেম করা, সেই জন্যই আজকে তার প্রেমের সমাপ্তি ঘটেছে। আচ্ছা, সে কি এত কিছু জানতো নাকি? এটাই তো প্রথম প্রেম তার। অনেকটা অপরিপক্ক এই বিষয়ে। বাবা ভাইয়ের ভয়ে কখনো প্রেম ভালোবাসা এসবে না জড়ালেও এবারে আর মন সায় দিল না। প্রায় 1 মাস ধরে একটা অচেনা আইডির লোক পেছনে পড়েছে। প্রেম করবে না বলেও শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারল না। ফাঁদে পা দিয়েই বসলো। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষের ছাত্র। ঢাকা স্থানীয় বাড়ি, ওইখানেই থাকে। মা বাবা কেউ নেই, একদম নিরীহ। আরো কত কী না বলেছিল। কতবার ছবি চাওয়ার পরেও বলল সরাসরি দেখা করবে। ব্যাস হয়ে গেল। বিকেল 3টার সময় নদীর পাড়ে বড় হিজল গাছের গোড়ায় সাক্ষাৎ হবার কথা ছিল, কিন্তু 4টা বাজার পরও আশেপাশে কোনো অপরিচিত ছেলেকে না দেখে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সিমরান। দূরেই এলাকার বর্তমান চেয়ারম্যানের ছেলে তার দলবল নিয়ে এদিকে তাকিয়ে হাসি ঠাট্টা করছে। শান্ত এই এলাকারই বর্তমান চেয়ারম্যানের বড় ছেলে। বয়সে সিমরানের থেকে 3 বছর বড় হলেও টানা 2বার এসএসসি ফেল করার কারণে এখন সিমরানের ক্লাসমেট। সিমরানকে আগাতে দেখেই বড় বড় পা ফেলে পুরো দলটা ঘিরে ধরল তাকে। হাত পা ঠান্ডা হয়ে গেল। এমনিতেও একই ক্লাসে হবার পরও বরাবরই এই ছেলেকে এড়িয়ে চলেছে। বাবার শত্রু মানে তারও শত্রু। এই ছেলেও তার সাথে খুব একটা ঘেঁষতে চেয়েছে তা নয়, তবে আজ কেন নিজে থেকেই সামনে এসে দাঁড়ালো? এই মা, এ কি? এলাকার সব থেকে ভদ্র, শান্ত, শিষ্ট, লেজ বিশিষ্ট মেয়েটা আজকে পার্কে কেন? তোর বাপে বলে নাই এই পার্কটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য? তাকে নিজেই নাগর ধরতে চলে এলে এখানে? কথাগুলো শুনে অন্য সময় রাগ করার কথা হলেও এক মুহূর্তে সিমরানের ভীষণ ভয় হচ্ছে, পাছে বাবা ভাইয়ের কানে এই কথা যায়। নিজেকে সংযত করে পাশ কেটে যেতে গেলেই পুনরায় হাসির রোল পড়ে। ওকে বেবি, কালকে হিজল গাছের নিচে 3টার সময় আসবে, আমরা দেখা করব। সিমরান অবাক হয়ে দেখলো এই কথাটা হুবহু কাল রাতে শান্তাকে বলেছিল। হাত পা কাঁপছে তার। কি হচ্ছে এইসব? তা তোর ঢাবিয়ান বয়ফ্রেন্ড কখন আসবে? ওর করছে তো আমরা। তুই কি করে জানলি? আমি আমি কি করে জানলাম? আচ্ছা, ফোন দে তোর বফকে। আরে দে না। বলেই হাত থেকে ফোন ছিনিয়ে এনে ফোন দিল। সাথে সাথেই শান্তর ফোনে রিংটন বেজে উঠল। সিমরান অবাক হয়ে সবটা তাকিয়ে দেখল। পুনরায় নিজের ফেক আইডি লগ ইন করে নিজের ফোনের স্ক্রিনে সিমরানের সামনে ধরল শান্ত। এবারে সবটা পরিষ্কার হলো সিমরানের কাছে। শান্তই যে ফেক আইডি দিয়ে তার সাথে মিথ্যা সম্পর্ক করে সবার সামনে হাসির পাত্র বানিয়েছে। রাগে ঘৃণায় চোখের পানি চলে আসলো। ঠোঁট কামড়ে কঠিন চোখে শান্তর দিকে তাকালেও সেই চোখ দিয়ে দুর্বলতার চিহ্ন হিসেবে পানি পড়ছে। তোর চেহারা দেখেছে চায় না? এই চেহারা নিয়ে প্রেম করবি ঢাবির ছেলেদের সাথে? আরে ঢাকা কি মেয়েদের অভাব পড়ছে নাকি? বলেই অট্টহাসিতে মেতে উঠল শান্ত। দেখতে বেশ মিষ্টিভাষী, সুশীল এবং সুন্দরী, সেটা ভালো করেই জানে সিমরান। তারপরেও অপমানটা গায়ে মেখে নিল। সেদিন বড় ভাইয়ের সাথে মারামারি লেগেছিল শান্তদের। ভাইয়ের গালে সামান্য আঘাতের দাগ দেখে ফুঁসে উঠে শান্তকে ফেল টু লুজার গুন্ডা বলেছিল। দুর্ভাগ্যবশত সেটাই কানে লেগেছিল শান্তর। আর তার রেস ধরেই আজকে তাকে অপমান করলো, সেটা সিমরানের অজানা নয়। চুপ করে পাশ কাটিয়ে চলে গেল সেখান থেকে। যেতে যেতে শুনতে পেল অট্টহাসির আওয়াজ। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। চারিপাশে সন্ধ্যার কালো অন্ধকারে ছেয়ে গেছে। কোমর সমান কালো খোলা চুলগুলো সিঁড়িতে এলোমেলো হয়ে পড়ে আছে। গায়ের ওড়না একাংশ পানিতে ভিজেছে, অন্য অংশ সিঁড়িতে লেপ্টে রয়েছে। ভর সন্ধ্যাবেলায় মেয়ের এমন বিমর্ষ রূপ দেখে আটকে উঠলেন চামেলি বেগম। তীরে এসে টেনে ওপরে তুললেন। দিঘির সামনে বড় বাঁশঝাড়। ভূত পেতনির বিশ্বাস তার মনে অটুলভাবে গেঁথে থাকে সবসময়। মেয়ের কিছু হলে যে পুরো বংশ তাকে নাকানি চৌবানি খাবে সে ব্যাপারে নিশ্চিত থেকেই সবসময় ভয়ে ততষ্ট থাকেন। বকতে বকতে টেনে নিয়ে গেলেন নিজের সাথে বাড়ির ভেতর। আমার একটাই শখ, আমার আর আমার জামাই মিলে বাসর রাতে দরজা বন্ধ করে পেট পুড়ে খাবো। কারণ বিয়ের সময় বরকনেরা লোক লজ্জার ভয়ে ভালো করে খেতেই পারে না। বাড়িতে সিমরান।
কলেজের মেন গেটের সামনে রঙিন সানপেন দিয়ে আর্ট পেপারে লেখাগুলো ঝোলানো। ব্যাগ কাঁধে গেট থেকে ঢুকতে গিয়েই কাগজটা চক্ষুগোচর হয় সিমরানের। মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ল প্রায় 6 দিন আগে শান্তর সাথে কথাগুলো বলেছিল সে, আর সেটাই এখন গেটে টাঙানো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9:44। এতক্ষণে কলেজের সব টিচাররাও কলেজে এসে গেছে, সেই ব্যাপারে নিশ্চিত সিমরান। জুনিয়র থেকে শুরু করে সকল সিনিয়র ছাত্রছাত্রী, কলেজ টিচাররা কাগজটা দেখেছে ভাবতেই লজ্জায় দোকান গরম হয়ে গেল। আশেপাশে তাকিয়ে বেড়ার ওপর দাঁড়িয়ে কাগজটা ছিঁড়ে হাতে আনলো। 2 হাতে মুড়িয়ে বলের মতো করে রাগে গিজগিজ করতে করতে ক্লাসে ঢুকলো। একদম পিছনের বেঞ্চে বসে আছে শান্ত, পাশেই অন্যান্য বকাটে ছেলেপেলেরা গোল হয়ে বসে হাসাহাসি করছে। সামনের বেঞ্চে ব্যাগটা ধরম করে ফেলে পা দমাতে দমাতে শান্তর সামনে গেল। হাতের কাগজটা ছুঁড়ে শান্তর মুখের উপর ফেলতেই সেটাকে ক্যাচ করে নেয় শান্ত। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই নাকি তোর? একে তো ফেক পরিচয় দিয়ে আমার সাথে প্রেম করেছিস, এখন আবার বারবার পুরনো কথা তুলে আমায় উস্কে দিচ্ছিস। ইচ্ছে করে এসব করিস তাই না? শান্ত ডোন্ট কেয়ার নিয়ে আশেপাশে তাকাচ্ছে, যেন সিমরানকে পাত্তাই দিচ্ছে না সে। রাগে গা পিত্তি জ্বলে উঠল সিমরানের। ফুঁসে উঠে বলল, লজ্জার ছিটে ফোটাও কি নেই তোর মধ্যে? 3-4 বার ফেল করে আদু ভাইয়ের মতো একই ক্লাসে পড়ে আছে, 3-4 বছরের ছোট ছোট ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে। এমন ভাব যেন সে ক্লাসের রাজা। ফেলটুস কোথাকার। বুঝছি, শুধু কলেজে সবাইকে জানাইছি, তাতে ম্যাডাম খুশি নয়, তাই তো? ঠিক আছে, এবার তাহলে সোজা তোর বাপকে জানাবো, মেসেজের স্ক্রিনশট দেখাবো, আর তোর বাপকে বলবো মেয়ের বাসর ঘরে যেন ফুলের বদলে খাবার রেখে আসে। মেয়ে যে আস্ত একটা রাক্ষসী, তা তো তার জানা উচিত। হুশ করে সমস্ত হাওয়া নিভে গেল সিমরানের। শান্তকে খেপানো ঠিক হবে না, বাবাকে বলে দিলেও দিতে পারে। চুপচাপ পাশ কাটিয়ে বেঞ্চের উপর এসে বসে পড়ল। ক্লাস ম্যাম আসার 2 মিনিট আগেই শান্ত তার দলবল নিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। এই ক্লাস করা তার কর্ম নাই। সে আসে কলেজে রাজনীতি করতে আর বাপের ক্ষমতা দেখাতে। ইলেকশনের সময় প্রচুর ছেলেপেলের দল প্রয়োজন, তারই যোগান দেয় শান্ত। ক্লাস টাইম হলেই দলবল নিয়ে হয় মাঠে, নয়তো রাস্তায় গিয়ে সিগারেট খেয়ে আড্ডা দেয়। কেউ এই নিয়ে কিছু বলেও না। চেয়ারম্যানের ছেলে বলে কথা, একটু একটু বিচার চাইতে গিয়ে আজীবনের জন্য শত্রু হতে কেই বা চায়। 21 বছরের সদ্য কিশোর থেকে যৌবনে পদার্পণ করা যুবক শান্ত। লম্বায় 6 ফুট 1 ইঞ্চি, ফর্সা দেখতে মাশাল্লাহ কোনো পরিপক্ক যুবকের থেকে কম নাই। সব কিছুতেই যেন নজর কাড়ার মতো পরিপূর্ণতা, কিন্তু ওই একটা জায়গায় তার অপছন্দের, সেটা হচ্ছে পড়াশুনো। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবার আদেশ মোতাবেক প্রতিদিন কলেজে যেতে হয়। বাবা ওই এলাকার চেয়ারম্যান। গত নির্বাচনে বছরেও সিমরানের বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এই এলাকার চেয়ারম্যান হয়েছিলেন। এবারও পুনরায় ভোটে দাঁড়াবেন তারা দুজন। নির্বাচনকে কেন্দ্র করেই 2 পরিবারের মধ্যে দ্বন্দ্ব বর্তমান। বাবার শত্রু মানে নিজেদেরও শত্রু, এটা মনে করে বেড়ে ওঠে 2 পরিবারের সন্তানেরা। যে কোনো পরিস্থিতিতে একজন অন্যজনকে হেয় প্রতিদ্বন্দ্বী করেই বিজয়ী সুখে আপ্লুত হয়ে থাকে। এদিকে সদ্য 18তে পা দিয়েছে সিমরান। 5 ফুট 2 ইঞ্চি পাতলা গড়নের মিষ্টি মেয়ে সে। দেখতে উজ্জ্বল শ্যামলা হলেও তার মিষ্টিভাষী মুখখানি সৌন্দর্যকে হার মানাবে। দুপুর 2টো, কলেজ শেষ হয়েছে প্রায় আধা ঘন্টা হয়েছে। কলেজের রাস্তার সামনে মোড়ের বাইকের উপর বসে আছে শান্ত। আশেপাশে অন্য চেলারাও উপস্থিত। উদ্দেশ্য সিমরানকে আবার অপদস্থ করে মজা নেওয়া। কিন্তু প্রায় আধা ঘন্টা কেটে গেলেও সিমরানের দেখা না পেয়ে বুড়ো কোচকালো শান্ত। পেছনে আরেকজনকে নিয়ে বাইক স্টার্ট দিয়ে সোজা চলে এলো কলেজ গেটে। দপ্তরি কাকা গেটে তালা লাগাচ্ছে। তাহলে সিমরান কোথায় গেল? প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বাইক নিয়ে চলে গেল ব্রিজের ওপরে। অন্যান্য বকাটে বন্ধুদের জিজ্ঞেস করলো, কিরে, হবে হবে করে না হওয়া চেয়ারম্যানের মেয়ে কি এখান থেকে গেছে? কই না তো, যাইতে তো দেখলাম না। শান্ত আবারও কলেজের রাস্তার দিকে চাইলো, মনে মনে বলল, ওদিকে কলেজেও নেই, এখানেও আসেনি, তাহলে গেল কোথায়? বিকেলবেলা ব্রিজের ওপরে পা ঝুলিয়ে বসে আছে শান্ত। তার পাশেই অন্যান্য বন্ধু বান্ধবরা। হঠাৎ কথার মাঝখানে সজীব বলে উঠল, কিরে মাম্মা, আমরা এরে খুঁজি আর এ তো মনে হয় ডেটে গেছিল। সজীবের ইশারা করার দিকে তাকাতেই ভুরু কুঁচকে ফেলল শান্ত। সামনে একটা ছেলে বাইকের পেছনে বসে হাসতে হাসতে বাড়ির দিকে যাচ্ছে সিমরান।
গায়ে এখনো কলেজ ড্রেস, কাঁধে ব্যাগ। হঠাৎ ভিলেনি হাসি দিয়ে বন্ধুদেরকে বলল, ভালোই তো হলো। নিজের মেয়ের সম্পর্কে খুব বেশি প্রশংসা করো না, ওই না হওয়া চেয়ারম্যান। এবার কেউ একটু তাকে খবর দে তার মেয়ে কলেজ শেষে ডেটে গিয়েছিল। কথাগুলো বলেই উঠে পড়ল সেখান থেকে। তারপর আশপাশ করতে করতে বাইকে বসলো। কেমন যেন লাগছে তার। দুপুরে এখনো খাওয়া হয়নি, সেই জন্যই হয়তো। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়ি থেকে রওনা দিল। রাত 8টা। মহিউদ্দিন হোসেন রাগে ক্ষিপ্ত হয়ে বাড়ি ফিরলেন। খাবার টেবিলে সবাই বসে আছে। স্বামী রাগান্বিত হয়ে রুমে ঢুকতে দেখে নিজেও সেখানে গেলেন। কলেজ শেষে কোন ছেলের সাথে ঘুরতে গেছিল তোমার মেয়ে? ছি ছি, কি বলছেন এইসব? সিমরান আবার কোন ছেলের সাথে ঘুরতে যাবে? ঠাস করে গালের উপর থাপ্পড় মারলেন মহিউদ্দিন। তোর মেয়ে কই যায়, কি করে, সেসব খোঁজ নিবি না তুই? কেমন মা তুই? মেয়ের বিষয় জানিস না? ভয়ে শিউরে উঠল সিমরান। বাবার কাছেই এসেছিল সে। এরই মধ্যে বাবার এমন বিধ্বংসী রূপে ভয় পেয়ে গেল। ফুপিয়ে কেঁদে উঠতেই সেদিকে তাকালো মহিউদ্দিন। খুশি উঠে বললেন, কলেজ শেষে কার বাইকে করে ঘুরে বেড়াইছো? বাবা, ওটা তো ছোট মামা ছিল, নানু বাড়ি গিয়েছিলাম, ওই ছিল, বাড়ি দিয়ে গেল আমায়। নিস্তেজ হয়ে চেয়ারে বসে পড়লেন মহিউদ্দিন। শামসুল চেয়ারম্যানের ছেলেপেলেরা এটা নিয়ে পুরো বাজারে ধেয়ে ফেলেছে। মাথা গরম হয়ে গেছিল তার। খোদ মিশ্রিত গলায় বললেন, আর কখনো কলেজ শেষে কোথাও যাবে না, সোজা বাড়ি আসতে দেখে যেন। বেশি সমস্যা হলে কাল থেকে সার নিয়ে আসবে, দিয়ে আসবে তোমায়। মাথা নাড়িয়ে হোঁ করে রুমে চলে গেল সিমরান। বালি জড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। পরিবারে যাই হোক না কেন, বলির পাঠা হতে হয় তার মাকে। ফুপিরাও একটু কিছু হলেই মাকে কথা শোনায়, তাও মা কোনো প্রতিবাদ করে না। মা এত দুর্বল কেন? রাত 12টা। চারিদিকে নিকষ অন্ধকার বিরাজমান। দূর থেকে কুকুরের ভয়ঙ্কর অভিশপ্ত ডাক শোনা যাচ্ছে। ফ্যান চালিয়ে পাতলা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে সিমরান। কাঁথার ভেতরে শুয়ে ফোন স্ক্রল করে যাচ্ছে। মেসেঞ্জারে ঢুকে পুরনো কনভারসেশনগুলো পড়ে যাচ্ছে। এই যাবৎ প্রথম থেকে শেষ পর্যন্ত টানা 4বার পড়া হয়ে গেছে। চোখে ঘুম নেই, আছে ভেজা কিছু অশ্রুকণা, যেটা চোখ থেকে বের হওয়ার সাথে সাথেই হাত দিয়ে মুছে ফেলছে সে। টানা 21 দিনের রুটিন তো আলাদা ছিল। তাড়াতাড়ি খেয়ে দিয়ে রুমে এসে লাইট লিভিয়ে ঘুমের ভান ধরে পড়ে থাকতো। 11টার পর থেকে 2-3টে পর্যন্ত কথা বলতো শান্তর সাথে। মনের সমস্ত অনুভূতি নিংড়ে কথা বলতো সে। কিন্তু এখন এখন যে সময় কিছুতেই কাটে না। কি করে পারলো এমনটা করতে? হঠাৎ নিজের পেটের ওপর ভারী কিছু পড়ার অনুভব করতেই আটকে উঠল। লাফ দিয়ে উঠে ঘরের লাইট জ্বালালো। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে আর কিছু বলল না। চুপচাপ নড়ে চড়ে শান্ত গলায় বলল, ওঠ, ব্যথা পাচ্ছি। ভুরু কুচকে ফেলল সায়ান। অন্যদিন হলে গায়ের উপর লাফ দিয়ে পড়লে অপরাধে এতক্ষণে সারা পিঠে কিল মারতে মারতে অজ্ঞান করে ফেলতো। কিন্তু আজকে একদম নীরব। বিছানায় বসে পুনরায় সিমরানকে এক হাতে জড়িয়ে ধরে বলল, বনু, আমার সোনা বনু, কেমন আছিস? সিমরান সায়নকে পাত্তা না দিয়ে সোজাসাপটা বলল, কি লাগবে বল। এক হাত দিয়ে চুলের মুঠি ধরে নুয়ে পিঠে আলতো কিল দিয়ে বলল। তুই সব কিভাবে বুঝে যাস বল? হাতে ঝাপটা মেরে দূরে সরিয়ে বলল, ওঠ, ব্যথা পাচ্ছি। কি লাগবে বল। ছাড়বি, ব্যথা লাগছে আমার, ভালো লাগছে না আমার। কি লাগবে সোজা সাপটা বল, একদম নাটক করবি না। বিছানা থেকে উঠে দাঁড়ালো সায়ান। ওঠার সাথে সাথেই সিমরানের মাথার কাঁকড়া খুলে নিয়ে দূরে দাঁড়িয়ে ভিলেনি হাসি দিল। বাঁধা চুলগুলো পুরোনায় খুঁড়ে ফেলেই মেজাজে চটে গেল সিমরানের। পাশ থেকে চার্জার নিয়ে ছুঁড়ে গায়ের উপর মারল। ক্যাচ করে নিল সায়ান সেটাকে। হাতে তার পেঁচাতে পেঁচাতে বলল, এই দিমাগ থাকবে না। যখন ভার্সিটিতে উঠবি তখন অ্যাসাইনমেন্ট করতে করতে কঙ্কাল হয়ে যাবি। এই আমাকে দেখ, অনার্স থার্ড ইয়ারে উঠতে না উঠতেই কেমন শুকিয়ে পোড়া কাঠ হয়ে গেছি। কোনো পরশু জমা দিতে হবে, একটু অ্যাসাইনমেন্টটা করে দে না। তোকে ফুচকা খাওয়াবো, আমার সোনা পাখি দে, তোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। নাউজুবিল্লাহ, কি বলি তুই? 73 কেজি ওজন তোর, এটাকে পোড়া কাঠ বলে? আরে তোকে তো কঞ্চি বলে, মোটুস কোথাকার। আর তোর এই অ্যাসাইনমেন্ট আমি কিছু করতে পারবো না। তুই শর্ত, ঘুমাবো আমি। কাল থেকে দরজা বন্ধ করে ঘুমাবো। এই প্রতিদিন বিড়ি টিড়ি টেনে রাত 12টা-1টায় বাড়ি আসবি, তারপর আবার ঘন্টাখানেক আমাকে জ্বালাবি। এই কি পেয়েছিসটা কি তুই? হ্যাঁ, সর এখান থেকে, ঘুমাবো আমি। বলে আবার কাঁথা মুড়ি দিল সিমরান। সায়ান পুরোনাই ছ্যাঁচড়ার মতো এসে সিমরানের পাশে শুয়ে পড়ল।
খোলা চুলগুলো নিয়ে প্রায় 5 মিনিট টানাটানি করার পরেও যখন বোনের কোনো চিৎকার শোনা গেল না, তখন শটান হয়ে বসে সিরিয়াস মুডে সিমরানকে টেনে বসালো। মুখের দিকে তাকিয়ে দেখলো চোখের পাপড়ি ভেজা। কি হয়েছে রে? কেউ কিছু কি বলেছে? ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল সিমরান। নাক টানতে টানতে বলল, কলেজ শেষে নানু বাড়ি গিয়েছিলাম। বিকেলে আসার সময় ছোট মামা বাইকে করে দিয়ে গেছে। আর ওই চেয়ারম্যানের ছেলে পেলেগুলো সারা বাজারে সবার কাছে বলেছে আমি নাকি কোন ছেলে নিয়ে ঘুরতে গেছি, তার বাইকে উঠেছি। এটা নিয়ে আব্বু আমাকে অনেক বকাবকি করেছে। ছেলে পেলে বলতে কি শান্ত ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো নাটের গুরু। আচ্ছা আমি দেখছি। গম্ভীর মুখে বলল সায়ান। ভাইয়ের শার্টের নাক মুছতে মুছতে বলল, ওই শান্তর নাক বরাবর একটা ঘুষি মারবি। ওর নাক ফাটাতে পারলে তোর আগামী 1 সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমি করে দেব। ডিল ফাইনাল তাহলে। নাক ফাটাবো বিনিময়ে অ্যাসাইনমেন্ট, ওকে? ওকে। সেই রাতে আর উত্তেজনায় ঘুমাতে পারল না সিমরান। সকালবেলা ঘড়িতে 8টা বাজে। বাড়ি থেকে কলেজে যাবে বলে 2 ঘন্টা আগে আসে শান্ত। ব্রিজের ওপরে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেয়। এমনই একসময় আড্ডায় মুশগুল সে। কতক্ষণ পর পর হেসে উঠছে বন্ধুদের কথার তালে। হঠাৎ নাকের ওপর ঘুষি পড়তেই নুয়ে পড়ে গেল পাশে। 2 হাত দিয়ে নাক মুখ চেপে সামনে তাকাতেই দেখতে পেল আক্রমণকারীকে। এরকম আচমকা আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। তার বন্ধুবান্ধবগুলোও তবদা খেয়ে তাকিয়ে আছে সায়ানের দিকে। তুই? হ্যাঁ তুই। তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম। তোর সাথে রাজনৈতিক শত্রুতা আমার। সেদিক থেকে যতটা আগে বাড়তে পারিস বাড়িস, আমি বাধা দেব না। কিন্তু মোটেও আমার বোনের দিকে নজর দিবি না। আমার বোনকে টার্গেট করে যদি তুই বা তোর এই চেলাপোলারা দ্বিতীয়বার কোনো বাজে কথা ছড়াস, তোকে 2 টুকরো করে বিষখালী নদীতে ভাসিয়ে দেব। তোর বোন নেই বলে অন্যদের বোনের সম্মান নিয়ে বাজারের মধ্যে টানাটানি করবি, আর সেটা মুখ বুজে সহ্য করব এটা ভাবিস না। তোর বাবা আমাদের বিরোধী হলেও ভীষণ সম্মানীয় লোক সে। তার এই চরিত্রহীন ছেলের চরিত্র নিয়ে যেন কোনো কথা আর কানে আমাকে তুলতে না হয়। কথাগুলো বলে সেখান থেকে সোজা অন্যদিকে চলে গেল সায়ান। নাকের উপর ফুলে গেছে শান্তর। নাকের ভেতর দিয়ে শিরশির করে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। ঠোঁটের একপাশ থেকে ফুলে গেছে। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে। ঘাড়ের রগ টনটন করে হিংস্রতাকে আহ্বান করছে। কিন্তু ইলেকশনের আগে কোনোরূপ ঝামেলা করে বাবার সম্মান ডোবাতে চায় না বলেই যথাসম্ভব নিজেকে সামলাচ্ছে শান্ত। পুরো রাগ ক্ষোভ সব গিয়ে জমা হচ্ছে সিমরানের উপর। কি এমন বলেছে সে তার ভাইয়ের কানে? দাঁতে দাঁত চেপে শান্ত ধীর কণ্ঠে বলল, মাত্র কয়েকটা ঘন্টা। তোর এই বাহাদুরের মেয়াদ মাত্র কয়েকটা ঘন্টা। যখন তোর এই আদরের বোনকে ছিঁড়ে ঘুরে টুকরো টুকরো করে তোর সামনে ফেলবো, তখন তোর এই হিংস্র রূপটা আমি দেখতে চাই। এই ব্রিজের যে কয়টা লোক এই থাপ্পড় দেখেছে, তার থেকে শতাধিক লোক তার ছিঁড়ে ঘুরে ফেলা বোনকে দেখবে। সকাল 9:30। চারিপাশে সাদা ইউনিফর্ম পরা কলেজ স্টুডেন্টদের আনাগোনা। কেউ বা ক্যাজুয়াল ড্রেস পরে এসেছে। এত এত ছাত্রছাত্রীর মধ্যে সিমরান নির্দিষ্ট একজনকে খুঁজে বেড়াচ্ছে, যাকে দেখার জন্য আজকে 9:30টার সময় কলেজে এসেছে। এতক্ষণ খোঁজার পরেও শান্তর দেখা পেল না সে। মুখ গোমরা করে ধপাত করে বসতেই পুনরায় লাফ দিয়ে উঠল। হ্যাঁ, পেছনের পুরো কলেজ রুমগুলোতেও চেক করা হয়নি। সেখানেই থাকতে পারে ভেবেই খুশিতে পা বাড়ালো সেদিকে। নির্জন কলেজ। যানজট থেকে অনেকটা দূরেই ধান ক্ষেতের মাঝখানে প্রকৃতির সৌন্দর্য আবহাওয়া পাওয়ার জন্য এখানেই কলেজটা তৈরি করা হয়েছে। বর্তমানে বিল্ডিং হলেও পুরনো আমলের এখানে টিনের তৈরি লম্বা বারান্দার মতো 2টো হলরুম করা ছিল, যার প্রত্যেকটাতে বেড়া দিয়ে 4-4টা রুম বানিয়ে ক্লাস নেওয়া হতো। বিল্ডিংয়ের পেছনে পুরনো টিনের কলেজ। বকাটে পোলাপানেরা প্রায় সেখানে এসে সিগারেটে গাঁজা খায়। কেউ বা কলেজ ফাঁকি দিয়ে প্রেম নীলা চালায় এখানে। পা টিপে টিপে বারান্দায় উকি মারতেই দেখলো একদম কোনা রুমের সামনে বেঞ্চে বসে অন্যদিকে তাকে কিছু একটা ভাবছে শান্ত। আশেপাশে আর কেউ নেই। আর একটু সামনে এগোতেই চোখে পড়ল নাকের উপর লাগানো প্লাস্টার। খুশিতে চকচক করে উঠল সিমরানের মুখ। ঠোঁট এলিয়ে হাসতেই বাম গালের মাঝখানে টোল ভেসে উঠল। জোর পায়ে এগিয়ে শান্তর সামনে দাঁড়ালো। এক নজর তাকিয়ে অন্যদিকে তাকালো শান্ত। এবার বুঝেছিস তো আমি কি? এবার তোর নাক ফাটিয়েছি, পরবর্তীতে আমার সাথে লাগতে এলে না মাথা ফাটিয়ে দেব। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল নীরব শান্তকে হিংস্র করার। বেঞ্চ থেকে নেমে এক হাতে সিমরানের 2 হাত পেছনে মুচড়ে ধরল। অন্য হাত দিয়ে পেটের ওপর চাপ দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। স্তব্ধ হয়ে গেল সিমরান।
এমনটা হয়ে যাবে এটা কখনো ভাবতেও পারেনি সে। বাবা ভাইয়ের সম্মান, নিজের আত্মসম্মান এসব ভাবতেই চোখে পানি এসে গেল। মোছরামুছরি শুরু করে দিল সে, কিন্তু এত লম্বা একটা দানবীর শরীরের সাথে পেরে উঠল না। শান্তর বুক সমান হবে সে। তার সাথে কথা বলতে গেলেও মাথা উঁচিয়ে করে তাকাতে হয়। ডান হাতটা নীরবভাবে পুনরায় পেটের উপর বিচরণ করতেই রাগে ভয়ে কেঁদে দিল সিমরান। অশুভ জানোয়ার কুত্তা, ছাড় আমায়। আমি কিন্তু ভাইয়ার কাছে সব বলে দেবো, তোকে আবার মার খাওয়াবো। খেপে গেল শান্ত। পুনরায় হাতের বিচরণ পেটের ওপরে ওঠাতেই মাথা কাত করে হাতের ওপর জোরে কামড় বসিয়ে দিল সিমরান। হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে বেড়ায় চেপে ধরে কোমরের স্থান দেখতে লাগলো শান্ত। ব্যথায় জায়গাটা নীল হয়ে গেছে। সামনে তাকাতেই দেখলো এক হাত দিয়ে পিঠ চেপে ধরে ঠোঁট কামড়ে কাঁদছে সিমরান। ভুরু কুঁচকে ফেললো শান্ত। এভাবে কাদার কারণ কি? সামনে থেকে সরে গিয়ে সিমরানের পিঠে দেখতেই আটকে উঠল। সাদা ইউনিফর্মের পিঠের দিকে রক্তে লাল হয়ে গেছে। তখন বেড়ায় চেপে ধরার কারণে জংধারা টিনে কেটে গেছে পিঠ। হাত দিয়ে পিঠ দেখতেই ফুঁসে উঠল সিমরান। তুই ধরবি না আমায়, জানোয়ার। বলেই হু হু করে কেঁদে উঠল। হাত মুচড়ে ধরার কারণে দুই হাতে ব্যথায় টনটন করছে। তার উপর পিঠ কেটে গেছে। এক হাত দিয়ে পিঠ চেপে ধরে ফোপাতে ফোপাতে সামনে এগিয়ে গেল। দূরে জিহানকে দেখেই ডাক দিল। চোখের পানি মুছে বলল, তুই কি ফোন আনছিস? হ্যাঁ, কিন্তু কি করবি? একটু দে তো। এ কি, তোর পিঠে কি হয়েছে? কতটা রক্ত বের হয়েছে দেখি। হ্যাঁ, সেজন্যই ফোন চাইছি। আর ক্লাস থেকে একটু আমার ব্যাগটা এনে দে তো। জিহান তাই করলো। সিমরান একটা নাম্বার তুলে ফোন করতেই ওপাশ থেকে রিসিভ হলো। হ্যালো ভাইয়া, আমি সিমরান। হ্যাঁ, কিন্তু তুই তো কলেজে গেলি, হঠাৎ ফোন কেন করেছিস? তুই কি একটু কলেজে আসতে পারবি? আমার শরীরটা ভালো লাগছে না। ছুটির পরে সে নিয়ে যাইব না, এখন ভার্সিটিতে। আমার শরীর খারাপ লাগছে, তুই কি আসবি? কি হয়েছে তোর? আচ্ছা, আমি আসছি। এরই মধ্যে ব্যাগ নিয়ে জিহান হাজির। তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই, চল। লাগবে না, ভাইয়া আসছে। দূর থেকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে শান্ত। এই জিহান ছেলেটাকে একদমই সহ্য হয় না তার। সবসময় কেমন এই চিপকে থাকে সিমরানের সাথে। দরদ দেখলে গা পিত্তি জ্বলে যায় তার। প্রায় মিনিট 10 মাথায় বাইক নিয়ে হাজির হলো সায়ান। সিমরানের কাছে এসে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরতেই পিঠে ভেজা কিছু অনুভব হয়। সেদিকে তাকেই আটকে ওঠে সে। রক্ত? কি হয়েছে তোর? রক্ত কোত্থেকে আসলো? ভাইয়া, ভাইয়া প্লিজ থামবি তুই। পুরোনো বিল্ডিংয়ে গিয়েছিলাম, বেড়ায় হেলাম দিতে গিয়ে পিঠ কেটে গেছে। আমাকে সোজা বাড়ি দিয়ে আয়। কোনো ফার্মেসিতে ঢুকবি তো? তোর খবর আছে, কিন্তু আমার ভালো লাগছে না এমনি। কিন্তু ড্রেসিং করতে হবে তো। লাগবে না, ঘরে বসে করে নেব। আচ্ছা চল। রাত 12টার বিছানার এপাশ ওপাশ করছে শান্ত। কিছুতেই ভালো লাগছে না। টেনশন হচ্ছে তার। আর সেটাও সিমরানের জন্য। আজ 2 দিন ধরে কলেজে আসে না। সেদিনের পর থেকে একেবারে নিখোঁজ সে। নিজের কাছেই খারাপ লাগছে শান্তর। হয়তো ভয় পেয়েছে সেদিনের আচরণে। ফোন স্কল করে পাশে রাখলো। সিমরান ব্লক করে দিয়েছে তাকে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম 3টাতেই। অনেকক্ষণ চিন্তাভাবনা করে নাম্বারে কল দিল অচেনা সিম থেকে। টানা 2 দিন ধরে জ্বরে ভুগছে সিমরান। জংধারা টিনে বিষের হয়তো গায়ে জ্বর উঠেছে। মাথা তোলা যাচ্ছে না বিছানা থেকে। আজকে একটু ভালো লাগছে আগের চেয়ে। সারাদিন ঘুমানোর কারণে এখন আর ঘুম আসছে না। হাতে ফোন নিতেই আননোন নাম্বার থেকে কল এলো। রিসিভ করতেই ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠস্বর শোনা গেল। খবরদার, ফোন কাটবি না। তার ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। তুই কোন সাহসে আমাকে সব জায়গা থেকে ব্লক করেছিস? এক্ষুনি সব ব্লক খোল, নইলে 21 দিনের সমস্ত মেসেজের স্ক্রিনশট তোর বাপ ভাইয়ের ফোনে যাবে। এক্ষুনি ব্লক খোল, এক্ষুনি মানে এক্ষুনি। আর তুই কলেজ কেন আসিস নি? ভয় পেয়ে গেছিস? এটুকু সাহস নিয়ে তুই শান্তের বিরুদ্ধে কথা বলিস? লিলিপুট একটা, দোয়াতে তুলে আছাড় মারা যায়। সে আবার আসে আমার সাথে পাঙ্গা নিতে। ভয় পেয়ে গেল সিমরান। বাবার কানে কোনো মতে এই কথা গেলেই তার সম্পূর্ণ প্রভাব পড়বে মায়ের ওপর। বলা খুললেও ও আর কি বা করবে? ফোনই তো ধরবো এরকমটা ভেবেই সিমরান সব জায়গা থেকে আবার অ্যাড করলো ওকে। বলা খোলার সাথে সাথে হোয়াটসঅ্যাপে অডিও কল দিল শান্ত। বাধ্য হয়ে ধরল সিমরান। কর্কশ কণ্ঠে বলল, কি সমস্যা তোর? আবার ফোন দিচ্ছিস কেন? কথা বলবো তাই। মানে? তুই আমার অভ্যাস খারাপ করে দিয়েছিস। এখন কথা না বলে আমার ঘুম আসে না। এখন থেকে প্রতিদিন তুই আমার ফোন ধরবি আর কথা বলবি। নইলে সমস্ত স্ক্রিনশট তোর বাপের ফোনে।
না না, তোর বাপের ফেসবুক আইডি টাইমলাইনে দিয়ে দিব। মামা বাড়ি আপনার নাকি? হ্যাঁ, হুম, মামা না তো, শ্বশুর বাড়ির আবদার। একটু থেমে, এই 1 মিনিট, আমি বলছিলাম না তুই আমাকে তুই করে ডাকিস কেন? তুই করে ডাকবো না তো কি ডাকবো? আমি তোর থেকে অনেক বড়, আমাকে তুই করে ডাকার সাহস কোত্থেকে পেলে তুই? অভদ্র কোথাকার। আসছে কোথাকার ভদ্র। আমার ভাইয়াও তো তোর থেকে বড়, তুই ওকে তুই করে আর ডাকিস কেন? আমি তোর থেকে 3 বছরের বড়। ভাইয়া তোর থেকে 1 বছরের বড়। তো কোথায় 3 বছর আর কোথায় 1 বছর? একদিনের বড় হলেও তো বড়। আচ্ছা বাদ দে, কলেজ কেন আসিস নি? নীরব হয়ে গেল সিমরান। সেদিনের ঘটনাগুলো আবার মনে পড়ল। কি হলো বলবি না আমায়? খেপে গেল সিমরান। বেয়াদব অসভ্য কুত্তা বদমাইশ, তুই কোন সাহসে আমাকে ফোন দিচ্ছিস? লজ্জা করে না ওই দিন ওরকম একটা ঘটনা ঘটিয়ে আবার আমায় ফোন দিতে? তোর লজ্জা হবে কেন বেয়াদব কোথাকার? তুই একটা লম্পট চরিত্রহীন তুই। আমাকে খবরদার ফোন দিবি না। তোর জন্য ওই দিন টিনে আমার পিঠ কেটেছে। আজ 3 দিন ধরে কলেজে যেতে পারি না আমি, সামনে আমার এইচএসসি এক্সাম, আর আমি আজ 3 দিন ধরে জ্বরে বলছি। এরপর কখন আমায় ফোন দিলে না জুতো ছুঁড়ে মারবো তোর মুখের উপর। বলেই ফোন কেটে সুইচ অফ করে দিল। 2 হাত দিয়ে মুখ চেপে অঝরে কাঁদতে লাগলো। পেটের উপর সেই দানবীয় ছোঁয়াগুলো মনে হচ্ছে এখনো বিচরণ করছে। জীবনে প্রথম এতটা ভয়ঙ্কর অশালীল পরিস্থিতিতে পড়ায় কিছুতে মাথা থেকে ঘটনাগুলো ঝেড়ে ফেলতে পারছে না সে। জীবনে হয়তো এটাই প্রথম যেখানে এত গালি শোনার সত্ত্বেও রাগ হচ্ছে না শান্তর। বরং ফোন কাটার পরও কতক্ষণ পর পর পুনরায় কল দিয়ে দেখছে ফোন খুলেছে কিনা। সকাল 9:30, কলেজ গেটের সামনে মোড়ের বাইকের ওপর একা বসে আছে নির্জন নিরিবিলি রাস্তায়। কতক্ষণ পর পর 2-1 ছাত্রছাত্রী এসে গেটের মধ্যে ঢুকছে। জ্বর কমলেও শরীর এখনো সম্পূর্ণ সুস্থ নাই। পিঠের ব্যথার কারণে হাতে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে হেঁটে আসছে সিমরান। দূর থেকে দেখে খুশিতে চোখ চকচক করে উঠল শান্তর। বাইক থেকে নেমে জোড়া পায়ে সেদিকে এগিয়ে গেল। শান্তকে এগিয়ে আসতে দেখে রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে পড়ল সিমরান। হাত পা ভয়ে জমে গেছে তার। কাল রাতে অনেকগুলো বাজে কথা বলেছে। সেই সময় ভয় না লাগলেও তারপর থেকে ভীষণ টেনশন হচ্ছে তার। শান্ত নিশ্চয়ই এর প্রতিশোধ নেবে। ভয়ে অস্থির হয়ে পেছন দিকে দিল ভোঁদৌড়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল শান্ত। পুরো ঘটনা বুঝে উঠতেই নিজেও দিল দৌড় সিমরানের পেছন। শান্তকে দৌড়তে দেখে আত্মা উড়ে গেল সিমরানের। রাস্তার পাশে ব্যাগ ছুঁড়ে ফেলে আরো জোরে দিল দৌড়। আরে এই দাঁড়া, ওই লিলিপুটের বাচ্চা দৌড়াচ্ছিস কেন বাল? দাঁড়া না। আমি কিন্তু চিৎকার করব, জোরে জোরে করব, কিন্তু একদম আমার কাছে আসবি না। ওখানেই দাঁড়া প্লিজ, আমার পা ব্যথা করছে, একটু জিরিয়ে নিই। শান্ত পাশ থেকে ব্যাগ নিয়ে কাঁধে নিল। তারপর বলল, তো আমি কি তোকে দৌড়াতে বলেছি নাকি? আশ্চর্য, পাগল হচ্ছিস? তো বাড়ি থেকে বেরোছিস কেন? মানুষকে দেখাইতে নাকি রাস্তা রাস্তায় দৌড়াইতে? তাহলে তুই আমায় ধাওয়াচ্ছিস কেন? বাল, তোকে আমি ধাওয়াবো কেন, গাধে কোথাকার। পাশে এসে দাঁড়িয়ে হাত ধরে বসে পড়া সিমরানকে টেনে দাঁড় করালো। তোর সাথে কথা ছিল। আচ্ছা আগে ক্লাসে চল, তারপর বলছি। আহ, আমি পানি খাবো। আচ্ছা কলেজে চল, তারপর খাওয়াচ্ছে। হল রুমে বসে আছে সিমরান। একটু পরেই বোতল হাতে সেখানে শান্ত এলো। সিমরানের হাতে দিয়ে পাশের বেঞ্চেতে বসলো। মুখে পানির ঝাপটা দিয়ে অনেকটা পানি খেলো। এরপর বলল, রাতের কথায় তুই তাহলে রাগ করিসনি? ধুর, শুধু শুধুই এতটা পথ দৌড়ালাম। শান্ত পাশ থেকে বোতল নিয়ে নিজেও পানি খেলো। এরপর বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি তোর পিঠ কেটে যাবে। আমি খেয়ালই করিনি। আর সেদিনের ঘটনাগুলোর জন্য সরি। আমি আসলে তোকে ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি তুই ব্যাপারটা নিয়ে এতটা ঘাবড়ে যাবে। বেঞ্চের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল। সিমরানের মুহূর্তেই ঠিক কি বলা উচিত বুঝতে পারল না। প্রচণ্ড অস্বস্তিতে ভুগছে সে। বেঞ্চ থেকে উঠে আমতা আমতা করে বলল, ক্লাস টাইম হয়ে গেছে, আমি উঠি এখন। কেটে গেছে 5 দিন। এই কয়েকদিনে না সিমরান শান্তের সাথে কথা বলেছে, আর নয়তো শান্ত সিমরানকে জ্বালিয়েছে। প্রায় কলেজে বসে দেখা হলেও দুজনকে বরাবরই এড়িয়ে অন্যদিকে চলে গেছে। সকাল 11টা, লাইব্রেরিতে বসে বই পড়ছে সিমরান। হঠাৎ লাবণী, সিমরানের ক্লাস ফ্রেন্ড, দৌড়াতে দৌড়াতে এসে বলল। শিমু, ওই জিসানকে মারছে সবাই। ভুরুকুসকে তাকালো সিমরান, বলল, মারছে মানে? কারা মারছে আর কোথায়, কি করেছে ও? আমি কিচ্ছু জানি না। মাঠের মাঝখানে দাঁড়িয়ে শান্ত ভাই, ওই যে আমাদের ব্যাচে,
চেয়ারম্যানের ছেলে, উনি পেটাচ্ছেন খুব। আশেপাশে ওনার আরো ছেলেরাও আছে, হকি স্টিক দিয়ে পিটাচ্ছে। কি শান্ত, কিন্তু কেন? দুজনেই সিঁড়ি বেয়ে নিচে নামলো। আশেপাশে অনেক ছাত্রছাত্রীরা বারান্দায় দাঁড়িয়ে দেখছে, কিন্তু ছাড়ানোর চেষ্টা করছে না কেউই। সিমরান মাঠে নামতেই পেছন থেকে লাবণী টেনে ধরলো। তুই যাস না প্লিজ, দেখছিস তো কেউ যাচ্ছে না। তো জিয়ান ফ্রেন্ড তো। কিন্তু ও যে সকালবেলা তোকে প্রপোজ করলো, তুই তো অপমান করলি তখন, এখন আবার বাঁচাতে যাবি? পাগলের মতো কথা বলিস না তো। ওর ভালো লাগা প্রকাশ করেছে, তাই বলে ওকে কেউ মেরে ফেলবে আর আমরা সেটা দেখবো? চল আমার সাথে। টেনে নিয়ে গেল লাবণীকে। আরে আরে, ওকে এইভাবে মারছিস কেন? কি করেছে ও? শান্ত সামনে গিয়ে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল সিমরান। শান্ত নীরব। সিমরান মাঠের মাঝখানে মাঠকে বসে থাকা জিহানকে টেনে তুলল। হকি স্টিক দিয়ে মারার কারণে কোনো রক্তপাত হয়নি, শুধুমাত্র নাকের ওপর ঘুষি মারার কারণে নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সিমরান জিহানকে ধরে টেনে তুলতেই ঝাড়ি মেরে সিমরানের হাতে দূরে সরিয়ে দিল জিহান। ফুঁসতে ফুঁসতে বলল, তুই প্রেম করিস, তোর বয়ফ্রেন্ড আছে, সেটা বললেই পারতিস। এভাবে তার কাছে নালিশ করে তাকে দিয়ে মার খাওয়ানোর কোনো দরকার ছিল না। বলেই খোঁড়াতে খোঁড়াতে উপরতলায় চলে গেল ব্যাগ আনতে। এদিকে সিমরান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বয়ফ্রেন্ড মানে? ধীরে ধীরে শান্ত সহ সবাই নীরবভাবে সেখান থেকে বের হয়ে গেল কলেজের বাইরে। এরপর টানা 3টা ক্লাস হওয়ার কারণে এসব নিয়ে আর ভাবার সময় পায়নি সিমরান। রাত 8টার সময় ফোপাতে ফোপাতে ঘরে ঢুকলো সায়ন। ও আল্লাহ, আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠেছে যে তুই এই সময় বাড়িতে? সিমরানের সামনে চার্জার লাইট ধরে ছুঁড়ে দেয়ালের উপর মারল। রাগে ফুঁসতে ফুঁসতে হাত ধরে টেনে চেয়ার থেকে ওঠালো। তোর সাথে শান্তর কি সম্পর্ক? স্তব্ধ হয়ে গেল সিমরান। বলল, কি সব আবল তাবল বলছিস তুই? শান্তর সাথে আমার আবার কি থাকবে? তুই জানিস না সারা বাজার ছেয়ে গেছে ওই নতুন চেয়ারম্যান মেয়ের সাথে বর্তমান চেয়ারম্যানের ছেলের প্রেমের সম্পর্ক আছে। সত্যি করে বল, কি হয়েছে? ধুর, লোকের আর কাজ নাই, ফালতু জিনিস নিয়ে পড়ে থাকে। আরে, আমাদের কলেজের একটা ছেলে জিহান, ও সকালে আমাকে প্রপোজ করেছে, আমি ওকে না করে দিয়েছি। আর কতক্ষণ পর শান্ত ওকে কিসে জন্য নাকি মেরেছে, আমি জানি না সেটা। আর সবাই ভাবছে আমাকে প্রপোজ করছে বলে শান্ত ওকে মারছে। হয়তো এটাকেই তালগাছ বানিয়ে সারা বাজারে ছড়িয়েছে। কলেজে যেতেই ভালো লাগে না আমার। ধুর। তুই জিহানের বাচ্চারে ধরতেছি আমি, তুই একটু দাঁড়া। না থাক, দরকার নেই। এমনিতেই আজকে শান্ত ওকে খুব মেরেছে। পরপর 3বার কল করার পরেও রিসিভ করলো না শান্ত। এদিকে যত সময় যাচ্ছে তত রাগ বাড়ছে সিমরানের। রাত 11টা। স্কুল মাঠে মাঝখানে বটগাছের নিচে বসে আড্ডা দিচ্ছে শান্ত। প্রায় 8 জন বন্ধু বান্ধব মিলে সিগারেট খাচ্ছে। কিরে শান্ত, এতবার ফোন দিতেছে, ধরস না কেন? আরে ধর ভাল, এখন ধরবো না। ধরলেই বলবে বাড়ি আয় বাড়ি আয়, অনেক রাত হয়েছে, ভাল লাগে না, 12টার পর যাবো বাড়ি। আরে ভাই, বাড়ি থেকে তো নাও হতে পারে, কে ফোন দিয়েছে একবার দেখে তো নে। তুষারের কথাটা যৌতিক মনে করে প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিন অন হতেই লাফ দিয়েও দাঁড়ালো। স্ক্রিনের ওপর বড় বড় অক্ষরে কলিজা নামটি ভেসে উঠছে, আর তার নিচে প্রায় 3টে মিস কল। তাড়াহুড়ো করে হাতের সিগারেটে লাস্ট টান দিয়ে ফেলে দিল। জুতো দিয়ে পিষতে পিষতে কল ব্যাক করলো। 1বার 2বার 3বার দেওয়ার পরও কল রিসিভ হলো না, বরং ওপাশ থেকে বারবার কেটে দেওয়া হলো। 4র্থবার ফোন দেওয়ার সাথে সাথেই ওপাশ থেকে রিসিভ করা হলো। কানে তুলতেই ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল। ফোন ধরছিস কেন? তোর না দাম বেড়ে গেছে? তাহলে আমাকে আবার ফোন দিচ্ছিস কেন? টানা 3বার ফোন দেওয়ার পরেও ধরিসনি। কি করছিলি তুই? কিসে এত ব্যস্ত ছিলি? কি এমন করে দুনিয়া উল্টায় ফেলতেছিলি যে আমার ফোনটা ধরিস নাই? আস্তে আস্তে, শান্ত হয় একটু। আমি ভাবছিলাম বাড়ি থেকে ফোন দিছে, তাই ধরে নেই। আর তুই কি হোস আমার, যে তোর ফোন দেওয়ার সাথে সাথে ধরতে হবে? নিজেকে বেশ ছোট মনে হলো সিমরানের। ইচ্ছে করছে এক্ষুনি ফোন কেটে দিতে, তারপরেও নিজেকে সামলালো। যার জন্য ফোন দিয়েছে সেটা জানা জরুরি। মুখ দিয়ে গরম নিঃশ্বাস বের করে শান্ত কণ্ঠে বলল, তুই আজকে জিয়ানকে কি জন্য মেরেছিস? মারার মতো কাজ করছে দেখাই মারছে। হেয়ালি করবি না একদম। কি করেছে ও? ও আমার কলেজায় হাত দিছে, তাই ওর কলেজাটা একটু মেপে দেখলাম। ও তোর কলিজায় হাত দিক বা তোর ঘিলুতে হাত দিক, তাতে আমার কি? তোর জন্য আমার নামে নালিশ বদনাম কেন হবে? হ্যাঁ,
পুরো বাজারে জিহান বলেছে আমি তোর সাথে প্রেম করি। জিহান আমাকে প্রপোজ করছে দেখে তুই নাকি ওকে মেরেছিস। কেন বলবে ওইসব? শান্ত ফোনটা দূরে সরিয়ে মুখ চেপে ধরে কতক্ষণ হাসলো, তারপর পুনরায় ফোন কানে নিয়ে বলল, হ্যাঁ তাই তো। ও কেন বলবে এসব? কেন বলবে? তুই ওকে আবার মারবি? আর কালকে কলেজে গিয়ে আমিও ওর মুখে জুতা ছুঁড়ে মারবো। বদমাইশ কোথাকার। কই আমি ওকে মার থেকে বাঁচালাম আর ও আমার নামে বদনাম ছড়ায়? কত বড় সাহস! শুধু এই কথাটা বলার জন্য তুই ফোন দিছিস আমায়? রাখি এখন, ঘুমোবো আমি। বলেই ওপাশ থেকে কিছু না শুনেই ফোন কেটে দিল। বালিশের মাথা দিয়ে ধীরে ধীরে সবটা ভাবতে লাগলো। হঠাৎ শান্তর বলা একটা কথা মনে পড়তেই চট করে বসে পড়ল। ও আমার কলিজায় হাত দিছে। কলিজা মানে? আজকাল তো গার্লফ্রেন্ড কেউ কলিজা বলে বয়ফ্রেন্ডরা। তাহলে কি শান্ত প্রেম করে? কই, কখনো তো তাকে বলেনি। এরকম তো কখনোই মনেও হয়নি। করতেই পারে প্রেম, তাকে বলতেই হবে এমন কোথাও বলা আছে নাকি? কে সে? পুনরায় ভাবতেই শান্তর বলা তুই কে হোস আমার কথাটি মনে পড়ল। মুহূর্তেই অষ্টদশী সারা হৃদয় জুড়ে ঘন বর্ষা মেঘের ন্যায় মন খারাপ জড়ো হলো। দু চোখের কোল ঘেঁষে অশ্রুকণা গড়িয়ে পড়ল গণ্ডদেশে। পুনরায় মন বলল, আচ্ছা সে কি শান্তকে ভালোবাসে? তা না হলে শান্ত প্রেম করছে শুনে তার কেন কষ্ট হচ্ছে? মুহূর্তেই মস্তিষ্ক সাড়া দিল না। অন্তত নারাজ হয়ে বলল, এমন কিছুই না। টানা 21 দিন ধরে শান নামের সেই ধোঁয়াশার পিছনে দৌড়ানোর ফল এটা। যেহেতু মানুষ একটাই, তারই সামান্যতম মায়া কাজ করছে। এটা দোষের কিছু নাই। এটুকু মায়া সে কাটিয়ে উঠতে পারবে। সে রাতে আর ঘুম হলো না। এভাবেই আকাশ পাতাল ভাবনায় নির্ঘুমভাবে কাটিয়ে দিল। সকাল 9টা। ক্যান্টিনে বসে শান্ত তার দলবলকে নিয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ জিহানকে দেখতেই ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরতে ধরতে ক্যান্টিনে নিয়ে আসলো। ক্যান্টিনের মামার কাছ থেকে দুটো স্প্রাইট কিনে জিহানের হাতে দিয়ে খেতে বলল। এসব কাণ্ড পুনরায় অবাক জিহান। কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। কাল মার খাওয়ালো আর আজ স্প্রাইট। কাকে কাকে বলেছিস আমারও সিমরনের প্রেম চলছে? গলা শুকিয়ে গেল জিহানের। মুহূর্তেই পিঠের ওপর আলতো থাপ্পড় দিয়ে বলল, গুড। এরকমই গুজব ছড়াতে থাকবে আমাকে আর সিমরনকে নিয়ে। প্রতিদিন দুটো করে স্পিড বাড়াতে থাকবে তোর জন্য। কাল থেকে মন খারাপ হয়ে আছে সিমরানের, অথচ সে নিজেও জানে না এই মন খারাপের কারণ। বুঝতে পারলেও সেটাকে স্বীকার করতে পুনরায় নারাজ সে। পিঠে ব্যথার কারণে ব্যাগ হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। দু চোখ সারা রাস্তায় নির্দিষ্ট মানবকে খুঁজে যাচ্ছে, কিন্তু আজকে কেউ তার জন্য অপেক্ষায় নেই। কলেজে যেতে ইচ্ছা করছে না তার, মোটেও কারো সামনে যেতে ইচ্ছা নেই। তারপরেও পরীক্ষার কারণে যেতে হচ্ছে। গেটের কাছে আসতেই দেখতে পেল শান্তর বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছে। বেশ ভালোই আছে সে। শান্তকে চিলমুটে থাকতে থেকে পুরোপুরি নিশ্চিত হলো সে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করছে। নিশ্চয়ই সেই মেয়েটা সিমরানের থেকেও সুন্দরী। ধুর, সে তো শ্যামলা সুন্দর, আর শান্ত তো অনেক ফর্সা। নিশ্চয়ই আরও ফর্সা মেয়ের সাথে প্রেম করছে। তাকে তো শান্ত লিলিফুট বলে ডাকে। নিশ্চয়ই শান্তর অনেক লম্বা মেয়ের সাথে প্রেম করছে। করবেই তো, সে তো শান্তর বুক সমান। দেখতেও তো দৃষ্টিকটুক দেখায়। মানানসই না হলে কি আর সম্পর্ক হয়? ইস, যদি ওর কাঁধ পর্যন্ত পড়তো সিমরান। এইসব ভাবতে ভাবতে পিছন থেকে সজোরে পিঠের ওপর বল লাগার পা মুচড়ে মুখ থুবড়ে ইটে রাস্তার ওপর পড়ে যায় সিমরান। হাতের ব্যাগটা ছিটকে বা পাশে পড়ে যায়। ফিরে অনেকটা দূর থেকে প্রচণ্ড গতিতে পিঠে পুনরায় ক্ষতের উপর বল পড়ায় ব্যথায় আটকে ওঠে সিমরান। সেদিনের কাটা জায়গায় সেলাই লাগলেও কাউকে দেখায়নি সিমরান। কাঁচা ক্ষতের উপর বল মারায় সাদা জামা ভেদ করে তাজা রক্ত উপচে পড়ছে। ব্যাট করতে থাকা ফার্স্ট ইয়ারের ছেলেটা জিহ্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে থাকে। শান্ত বল করছিল। কলেজ রাস্তায় ইউনিফর্ম পরে থাকা মেয়েটাকে প্রথমে না চিনলেও রাস্তার পাশে পড়ে থাকা ব্যাগটাকে চিনতে 2 সেকেন্ডও দেরি হয় না। ছুটে এসে কান্নারত সিমরানকে হাত ধরে দাঁড় করায়। পিঠের দিকে নজর যেতেই আটকে ওঠে। ইতিমধ্যে ক্লাসের বন্ধুরাও সিমরানের কাছে এসেছে। শান্ত ধরে থাকায় হাত আলগোছে ছাড়িয়ে নিয়ে বান্ধবীদের ধরে ধীরে ধীরে ক্লাসে চলে আসলো। একবারের জন্য তাকালো না তার দিকে। এই যে অষ্টাদশীর গাঢ় অভিমানে প্রকাশ পেয়েছে। শান্ত হাঁ করে তাকিয়ে রইল। শুয়োরের বাচ্চা, তুই দেখে শুনে বল, করবি না? জুনিয়র ছেলেটার কলার ধরে রেগে জিজ্ঞাসা করলো শান্ত।
ভাই আমার কি দোষ? আমি তো দেখি নাই। আর আপনি তো বলটা এমনভাবে করলেন যে আমার ডান দিকে ব্যাটটা করা ছাড়া কোনো উপায় ছিল না। দুই হাতের আঙুল চুলের মধ্যে ঢুকিয়ে নিঃশ্বাস ছাড়ল শান্ত। পকেট থেকে বাইকের চাবি বের করে ছেলেটার হাতে দিয়ে বলল, সোজা ফার্মেসি যাবে, ড্রেসিংয়ের জন্য যা যা লাগে সব নিয়ে আসবে, সময় মাত্র 5 মিনিট। কলেজের গার্লস ওয়াশরুমের মধ্যে একটা চেয়ারে বসে আছে সিমরান। ক্লাস থেকে চেয়ার এনেছে বান্ধবীরা সিমরানকে বসানোর জন্য। ওয়াশরুমের বন্ধ দরজার বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শান্ত। ভেতর থেকে আওয়াজ আসছে, না, কোনো দরকার নেই, লাগবে না আমার। তোরা যা তো, এসব কিচ্ছু লাগবে না আমার। মেজাজ চটে গেল শান্তর। হাঁক ছেকে সিমরানের উদ্দেশ্যে বলে উঠল, তুই কি ড্রেসিংটা করাবি নাকি ভেতরে আমি আসবো? আচ্ছা, তুই কি কোনোভাবে ড্রেসিংটা আমার হাত থেকে করাতে চেয়েছিস? হেলাবনি, দরজাটা খুলতো। সিমরান কোনো কথা বলল না, যেন এই মানুষটার সাথে কথা বলার ইচ্ছে নেই। নীরব হয়ে বান্ধবীদের দিয়ে ড্রেসিং করাতে লাগলো। ওয়াশরুমের দরজা খুলে বের হতেই শান্ত জিজ্ঞেস করলো, ব্যথার ওষুধ খেয়েছিস? সিমরান এবারে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। দরজা আটকে দাঁড়িয়েছে বলে যেতেও পারছে না। অন্যদিকে তাকে নীরব হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। এবারে শান্ত নিশ্চিত হলো সিমরান সত্যি সত্যিই কোনো কারণে তার উপর রাগ করেছে। তোর একটু যা তো, আমার সিমরনের সাথে কথা আছে। সিমরানের বান্ধবীদের যেতে বলতেই তারা সেখান থেকে চলে গেল। সিমরান ও বান্ধবীদের পেছনে যেতে ধরলে হাত ধরে ফেলল শান্ত। কি করেছি আমি? সিমরান কিছু বলল না, চুপ করেই দাঁড়িয়ে আছে। আরে বাবা, রাগ করেছিস কেন আমার ওপর? কি করেছি আমি? কাল রাত পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল। চটে গেল সিমরান, চেঁচিয়ে বলে উঠল, রাগ করব মানে? তোর সাথে আমি রাগ করব কেন? তুই কি আমার প্রেমিক যে তোর সাথে মান অভিমানের পর্ব থাকবে? সামনে থেকে সর, বাড়ি যাব। কি হয়েছে তোর? এত রাগ কেন বল না। আশ্চর্য, রাগ করব কেন? তুই করলেও তোর উপর রাগ করব কেন? কে তুই? কি হোস তুই আমার? এবারে শান্ত রাগের আসল কারণ ধরতে পারল। কাল রাতে দুষ্টুমি করে কথাটা বললেও সেটা যে এভাবে সিমরান রাগের কারণ হবে তা বুঝতে পারেনি। পুনরায় দুষ্টুমি করে বলল, কি হই মানে? আমি তোর প্রেমিক হই, 21 দিনের প্রেমিক। সিমরান তাচ্ছিল হাসি দিয়ে বলল, প্রেমিক? আরো কতজনের প্রেমিক কে জানে? আরো কতজনের সাথে এমন নাটক করছিস আল্লাহই জানে। ম্যাডাম কি কৌশল আমার ফেসবুক পাসওয়ার্ড চেয়েছে? আমি এক পায়ে দিতে রাজি। আমাকে কেন দিবি তোর পাসওয়ার্ড? তোর কলিজাকে দে, যার জন্য জিহানকে পুরো কলেজের সামনে বসে পিটিয়েছিস। এতক্ষণে ঠোঁট দুটো গোল করে স্বস্তির নিঃশ্বাস ফেলল শান্ত। এই ছিল তাহলে রাগের আসল কারণ। চারদিকে তাকিয়ে সিমরানের হাত ধরে টেনে ওয়াশরুমে ঢোকালো। তারপর ভেতর থেকে দরজা বন্ধ করে সিমরানের দিকে তাকালো। এতক্ষণে ভয়ে প্রাণ যায় যায় অবস্থা সিমরানের। শান্তকে এগোতে দেখে নিজেও পেছনে একদম দেয়ালে ঘেঁষে দাঁড়ালো। ও আচ্ছা, ম্যাডাম বলছে এই কারণে খুব জেলাস ফিল করছেন। দেখ শান্ত, একদম সামনে আগাবি না, আমার পিঠে ব্যথা পাচ্ছি। দেয়ালে দুই হাত দিয়ে সিমরানের বাহু ধরে টেনে নিজ দেয়ালে ঠেস দিয়ে সিমরানকে সামনে আনলো। চোখের দিকে তাকিয়ে বলল, আমার কলিজা কি শুনবে? কাল রাতে ওর সাথে অনেক কথা বলছে, খুব রাগ আমার কলিজাটার। দেখবি ওকে? তোর কলিজা তুই দেখ, আমি বাড়ি যাব। হুম, আজকে কলিজা না দেখিয়ে তো ছাড়ছে না। সামনে ঘুরে থাকা, দেখ আমার কলিজাকে। সিমরান বুঝতে না পেরে সামনে ঘুরল, কিন্তু কেউ নেই। ওয়াশরুম দেয়ালে বড় আয়না টাঙানো। আয়নার ভেতরে সিমরানের দিকে আঙুল তুলে বলল, ওইটা আমার কলিজা। হা হয়ে গেল সিমরান। মাথায় এই মুহূর্তে কিচ্ছু ঢুকছে না। শান্ত পকেট থেকে ফোন বের করে কন্টাক্ট নাম্বার সামনে আনলো। সেখানে জলজল করে কলিজা লিখে সেভ করা সিমরানের নাম্বার ভেসে উঠেছে। জিহানকে মেরেছিলাম কারণ ও আমার কলিজাকে প্রপোজ করেছিল। হাত পা শিরশির করে উঠল সিমরানের। ভেতরে কেমন একটা উত্তেজনা কাজ করছে। তাহলে শান্ত তাকে ভালোবাসে? ইস, কি লজ্জা! কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হাত ছাড় আমার, আমি বাড়ি যাব। শান্ত এখনো এক ধ্যানে সিমরানের চোখের দিকে তাকিয়েছে। নীরবতা ভেঙে হঠাৎ বলে উঠল, এইটুকুন লিলিপুটের মধ্যে এত জেদ, এত রাগ, এত অভিমান। চমকে তাকালো সিমরান। শান্ত তাকে অপমান করলো না তো? এটা তো এখন আর মানা যায় না। আগে না হয় করতো, কিন্তু এখন তো সে তার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডকে অপমান করবে, এটা তো হতে পারে না। নাক ফুলিয়ে বলল, তুই কি ইনডিরেক্টলি আমায় খাটো বললি? হ্যাঁ বললাম। দেখ তুই আমার কোথায় পড়িস, বুকের ওপর, আর তোকে খাটো বললেই দোষ?
সিমরানের মাথাটা বুকের ওপর চেপে ধরে কথাটি বলল শান্ত। মাথা ঝামটা মেরে বুক থেকে সরে দাঁড়ালো, ক্ষিপ্ত স্বরে বলল, আমি খাটো না, তুই বেশি লম্বা। আমি 5 ফিট 2 ইঞ্চি, ছেলেদের 5 ফুট 7 ইঞ্চি হলেই এনাফ। পারফেক্ট জুটি হতাম আমরা, কিন্তু তুই কি করলি? তরতরিয়ে 6 ফুট 1 ইঞ্চিতে চলে গেলি কেন রে? এখন লোকে তো আমায় বলবে খাটো। না হয় না, আমি তোর সাথে প্রেম করবো না, ফুট এখন থেকে। নির্জন নিলিবিলি বিকালে পোবালি হাওয়াকে সঙ্গী করে পুকুর পাড়ে তলাশিরিতে বসে পা ভিজিয়ে চলেছে সিমরান। কানে ইয়ারফোন গুঁজে কথার তালে তালে পা দুলিয়ে চলেছে সে। এই, একদম আমাকে বেশি জ্বালাবি না বলে দিলাম। সামনের সপ্তাহে এক্সাম শুরু, পড়তে হবে। তোর জন্য যদি আমার রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু একদম ব্রেকআপ করে দিব। তোকে পড়তে বারণ করেছি আমি? যা পড়তে যা, আমি আর ফোন দেবো না। আমি একা না, তুইও যাবি। না পড়ে কি চাস তুই? যাতে এই ইয়ারেও ফেল মারিস? দেখ, ভালো করে পড়বি, একটু কোনো মতে টেনে টুনে পাশ কর না ভাই, নইলে আমার মান সম্মান থাকবে না। সবাই বলবে আমি জুনিয়রের সাথে প্রেম করি। শান্ত বিরাট চিন্তায় পড়ল। সত্যিই তো, এতদিন তেমন টেনশন না থাকলেও এখন তো পাশ করতেই হবে। ফোন কেটে ধীর পায়ে পড়ার রুমে গেল। বই খাতা কি সুন্দরভাবে এখনো নতুন। কে বলবে এগুলো গত 3 বছরের পুরনো? বইয়ের কাছে যেতেই কেমন লজ্জা লজ্জা লাগছে। হয়তো বইয়ের মুখ থাকলে তখন বলতো, হতচ্ছাড়া, এখন গার্লফ্রেন্ডের জন্য আমার কাছে এসেছিস? সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে দরজা আটকে পড়তে বসলো শান্ত। কেটে গেছে 1 মাস। সিমরান শান্তের এক্সাম শেষ হয়েছে একদিন আগে। এই কয়েকদিনে খুব কম কথা হলেও তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। সকাল 8টা, বাজারে বড় চায়ের দোকানে আয়েশ করে বসে আছে মইউদ্দিন হোসেন, হাতে চায়ের কাপ। হঠাৎ একজন পরিচিত বড় ভাই এসে তার কাছে বসলো। তিনি এই এলাকারই একজন ডাক্তার। মইউদ্দিনের পাশে বসে কুশল বিনিময় করে নিজেও চা নিলেন। চা খেতে খেতে ইনিয়ে বিনিয়ে কথা বলতে শুরু করলেন। তা মহিন, মেয়ের তো এসএসসি শেষ, বিয়ে টিয়ে নিয়ে কিছু ভেবেছ নাকি? না ভাইজান, সবে তো পরীক্ষা শেষ হলো কালকে, কিছুদিন ঘুরুক ফিরুক, আনন্দ করুক। তা তো আনন্দ করবেই, বিয়ে দিয়ে দিলে ঘুরতে ফিরতে পারবে না এমন তো আর নয়। ভালো পরিবার দেখে বিয়ে দিলে দেখবে মেয়ের মতো ভালোবাসবে। কি বলো? হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার তো ওই একটাই মেয়ে, থাকুক না আমার কাছে আরও কিছু বছর। বিয়ে তো দিতেই হবে, আজ দাও আর কাল দাও। তবে ভালো পাত্র পেলে হাতছাড়া করা উচিত না। সময় সুযোগ সবসময় আসে না। যা মেহলি ব্যাপার, ঘরে থাকলে বাইরের মানুষের চোখ পড়বে। যুবতী মেয়ে, তোমার তো আর শত্রুর শেষ নেই। কিছুটা থেমে আবার বললেন, আর বিয়ে দিয়ে দিলে এখনই মেয়ে উঠিয়ে দিতে হবে এমন তো নয়। আন্টি পরিয়ে কাবিন করে রাখার পর না হয় তোমার বাড়িতে থাকলো কিছু বছর। ভাবনায় পড়ে গেলেন মইউদ্দিন হোসেন। জয়নুল মোল্লা যে ভুল কিছু বলছেন তাও না। তা ঠিক বলেছেন ভাইজান, দেখি ভালো পাত্র পেলে এমন কিছু করে রাখবো। এবার যেন মনে আরেকটু সাহস পেলেন জয়নুলিন মোল্লা। গলা ভিজিয়ে ধীর কণ্ঠে বললেন, আমার ছেলেটাকে তো চিনো তুমি? সুমন, ডাক্তারি পড়ছে। এই তো সামনের বছরে ফাইনাল পরীক্ষা দিবে, তারপর আল্লাহর রহমতে ভালো একজন এমবিবিএস ডাক্তার হয়ে বের হবে। তা এই গ্রামেরই তো ছেলে, স্বভাব চরিত্র আদব কায়দা কেমন তা তো তোমরা ভালোই জানো। ছেলেটাকে বিয়ে দিতে চাইছিলাম, তোমার মেয়েটাকে আমার মনে ধরেছে মহিন, ভীষণ লক্ষ্মী মেয়ে। তারপরও আমার ছেলের সম্পর্কে তুমি ভালো করে খোঁজ খবর নাও। ভালো মনে হলে না হয় সামনে আগাবো, জানিও আমায়। মইউদ্দিন খুশি হলেন। কোথাও যেন একটা বাধা পাচ্ছে। তারপরও হেসে বললেন, সেটা কি আর বলতে হবে ভাইজান? এই গ্রামের মধ্যে যদি আদর্শবান কোনো ছেলে থাকে সেটা তো আপনাদের সুমনই। যাই হোক, বিয়ে শাদীর ব্যাপার বাড়ির মুরব্বীদের সাথে একটু আলাপ আলোচনা করি, তারপর আপনাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। সকাল 11টা। সূর্য ধীরে ধীরে তার অবস্থান পাল্টে মাথার উপর হেলেছে। মইউদ্দিন হোসেন ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। ছোট ভাইয়ের সাথেই তার আব্বা থাকছে। সামাজিক নিয়ম অনুসারে বাবার নিজস্ব ঘরবাড়ি ছোট ভাই পেয়েছে বলেই নতুন বাড়ি উঠিয়েছে মইউদ্দিন।
বাবাকে সেই ঘরে আনতে চাইলেও সে রাজি হয়নি। যতদিন বেঁচে থাকবে সে নিজের ওই ঘরেই থাকবে। মাঝে মধ্যে সে বাড়িতে গেলেও রাত কাটায়নি। সামনের রুমে ঢুকতেই বৃদ্ধ বাবা তাকে কাছে ডাকলেন। বাবার পাশে বসে যাবতীয় সব ঘটনা খুলে বললেন। ভাইয়েরাও পাশে ছিল। পুরো ঘটনা শুনতেই সবাই একসুরে বলে উঠল, ওই সম্বন্ধ ফিরিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ভীষণ ভালো এবং ভদ্র ঘরের ছেলে সুমন। সিমরান সুখেই থাকবে। আপাতত আংটি পরিয়ে কাবিন করে রাখা উচিত, নইলে পরে এত ভালো পাত্র যদি অন্যত্র চলে যায়। মঈনুদ্দিন হোসেন বাবা ভাইয়ের সাথে কথা বলে গায়ে জোর পেলেন। পকেট থেকে ফোন বের করে কল করলেই জয়নুল মোল্লাকে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তা কি ভাবলে মহিন? ভাইজান, সবার সাথে কথা বললাম, মত দিয়েছে সবাই, তাই আপনারা জানাইলাম। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কালকে আসছি সিমরান মামুনিকে আন্টি পরাতে। অবাক হয়ে গেলেন মঈনুদ্দিন। বিয়েতে রাজি হয়েছে মানেই এত তাড়াতাড়ি কেন? কিন্তু ভাইজান, এত তাড়াতাড়ি কেন? দেখো মহিন, ছেলে আমার 1 সপ্তাহ হলো বাড়ি আসছে, আর মাত্র 3 দিন আছে এইখানে। আমি চাই এই 3 দিনের মধ্যে সব সারতে। কালকে আন্টি পরিয়ে দিয়ে আসবো, তারপর দিনে কাবিন করে আসবো। আর তারা হুড়ায় বা কোথায়, মেয়ে তো তোমাদের কাছেই থাকবে। কিন্তু আয়োজনের তো একটা সময় লাগবে। আরে আপাতত ঘরোয়াভাবে হোক, তারপর না হয় উঠিয়ে আনার সময় বড় করে অনুষ্ঠান করো। মঈনুদ্দিনের মন মানছে না। এদিকে বাবা ভাই বারবার ইশারায় বলছে হ্যাঁ বলতে। শেষে বাধ্য হয়ে তিনি সম্মতি দিয়ে দিলেন। দুপুর 2টা। খাবার টেবিলে মঈনুদ্দিন হোসেন, তার বাঁ পাশে সিমরান বসে আছে। চামেলি বেগম বেড়ে দিচ্ছে, আর মঈনুদ্দিন হোসেন মেয়েকে কাটা বেছে মাছ তুলে দিচ্ছে প্লেটে। নীরবতা ভেঙে হঠাৎ বলে উঠলেন, হো মা। সিমরানকে তার বাবা মা বলেই ডাকে। বাবার ডাক শুনতেই হু বলে সাড়া দিল সিমরান। তুমি তো বড় হয়েছ, এইচএসসিও শেষ। আমি চাইছিলাম তোমার বিয়েটা এবার দিয়ে দিতে। চমকে উঠল সিমরান। পেটের মধ্যে এক প্রকার মোড়মুড়ি শুরু হয়ে গেছে। এত তাড়াতাড়ি কেন আব্বু? আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি? চমকে উঠলেন মঈনুদ্দিন। বুকের ভেতরটা কেমন চিনচিন করে উঠল। মেয়েকে এক হাতে জড়িয়ে ধরে বলল, এসব কি বলছো মা? আমি তো এখনই তোমায় ও বাড়িতে পাঠিয়ে দিচ্ছি না, আরও 2-1 বছর পরে যাবে। এখন তো শুধু কাবিন করে রাখবো, আর কালকে আংটি পরাতে আসবে। তোমার জয়নুল চাচার ছেলে সুমনকে তো চেনই, ডাক্তারি পড়েছে, ভীষণ ভালো ছেলে। বাবা তোমার খারাপ চাইবে না, তোমার কাকারা তোমার দাদু এটাই চায়। রেগে উঠল সিমরান। চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো সিমরান। চেঁচিয়ে বলল, তুমি তো সবসময় চাচু দাদু ফুপিদের কথাই শুনে গেলে। আমাদের কোনো কথার দাম আছে তোমার কাছে? সবকিছু ঠিকঠাক করে এখন এসছো আমাকে জানাতে? কাঁদতে কাঁদতে রুমের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিল সিমরান। পাথর হয়ে দাঁড়িয়ে আছে চামেলি বেগম। 2 চোখ দিয়ে অবিরাম ধারায় পানি ঝরছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, সবকিছু ঠিকঠাক? এমনকি কালকে আংটিও পরাতে আসবে। এর মধ্যে আমাকে একটা বার জানাবার প্রয়োজন মনে করলেন না? আমিও তো ওর মা। খাবার টেবিল ছেড়ে নীরব ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে রুমে চলে গেলেন মঈনুদ্দিন। কারোর কথার কোনো জবাব দিলেন না। টানা 6 বার ফোন দিয়েও শান্তর নাগাল পেল না সিমরান। এই মুহূর্তে প্রচুর রাগ হচ্ছে। ইচ্ছা করছে সবকিছু ভেঙে ফেলতে। শেষে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল সিমরান। ফুটবল খেলা শেষ করে কাদায় মাখামাখি হয়ে মাঠের এক প্রান্তে গাছের নিচে রাখা ফোন হাতে তুলল শান্ত। 6টা কল দেখে ভুরু কুচকে তৎক্ষণাৎ ডায়াল করলো সে। 6টা কল দেখে ভুরু কুচকে কতক্ষণ ভাবলো সে। তারপর নিজেই কল করলো সিমরানকে। ওপাশ থেকে সেকেন্ডের গতিতে রিসিভ হলো, যেন ফোনের অপেক্ষায় ছিল সে। ফোন কানে নিতেই শুনল ওপাশ থেকে ধেয়ে আসা কিছু ভয়ঙ্কর কথা। বেয়াদব, তুই আমার ফোন ধরিস না কেন? কি করছিলি তুই? হ্যাঁ, কোন মেয়ের সাথে ডেটে গিয়েছিলি? কয়বার ফোন দিতে হবে তোকে? হ্যাঁ, তোকে আর ফোন দিবই না আমি। যা ভাগ। কি হয়েছে? এত রাগ কেন? আমার বিয়ে কালকে, তোর দাওয়াত খেতে আসিস। মজা করার মুড নাই একদম। আজকে খেলায় হারছি, আর তার উপর তুই খালি আমার গালি দেস, ভাল লাগে না। আর ফোন করবি না, রাখ ফোন। শান্ত শান্ত, ফোন রাখবি না। আমি সত্যি বলছি, আমার বিয়ে পরশুদিন। কালকে আংটি পরাতে আসবে ওই জয়নুল চাচার ছেলে সুমন ভাইয়ার সাথে, ও যে মেডিকেলে পড়ে, ওর সাথে। আমি কি করব কিছু বুঝতে পারছি না।
মাথা ফাঁকা হয়ে গেল শান্তর, রেগে চেঁচিয়ে উঠল। পরশু বিয়ে মানে? আর কাল আসবে আংটি পরাতে, এই কথা তুই আমাকে এখন বলছিস? এর আগে বলিসনি কেন? এর আগে কি কি করছিস তুই? একটা বিয়ের আলাপ কি একদিনে হয়? বাল বুঝাস তুই আমারে? আরে তার থেকে বল, ছেলে ডাক্তার শুনে তোর মাথা ওলাই গেছে। এখন আর আমার জানাটা দরকার নেই। তুই রাজি না হলে কাল আংটি পরাতে কেমনে আসবে? তোর বাপেরও বলস নাই তুই বিয়ে করবি না? সিমরান কাঁদতে কাঁদতে বলল। সব বলছি আমি। তুই কি বলছিস সেটা আমার ভালো করে জানা আছে। ছেলে মেডিকেলে পড়ে শুনে তোর আমার কথার মাথায় ছিল না, তাই না? শুয়োরের বাচ্চা, কাল রাতে তো তোর সাথে কথা বললাম, তখন বলিস না কেন আমায়? তুই বিশ্বাস কর, আমি কিছুই জানতাম না। আচ্ছা ভালো, বিয়ে কীভাবে বন্ধ করতে হয় তা আমার ভালো করে জানা আছে। তোর ভাইয়ের একটা হাত পা কাইটা দিলে ছেলের জন্য অটোমেটিক বিয়ে বন্ধ হয়ে যাবে। শিউরে উঠল সিমরান। একদম না, তুই ভুলেও আমার ভাইয়ের দিকে নজর দিবি না। তোর দোহাই লাগে, কিছু করবি না, আমি বলে দিলাম। শান্ত হেসে উঠল। ও, বিয়েও করতে ইচ্ছে করে, আবার আমার সাথে বিয়ে না করার নাটকও করতে ইচ্ছে করে। ভালো, কর তুই বিয়া, আমি বাধা দিব না। আর ফোন দিবি না আমারে। সিমরানকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল শান্ত। ফোন হাতে নিয়ে তাচ্ছিল হাসি হাসতে হাসতে সিমটা খুলে ভেঙে ফেলল। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। রাত 9টা। এই যাবৎ প্রায় 100 বার কল করলেও সেই একই বার্তা পুনরুক্তি ঘটছে। মাথা কাজ করছে না সিমরানের। কাঁদতে কাঁদতে চোখ নাক ফুলে লাল হয়ে গেছে, চোখ জ্বলছে প্রচুর। সেই যে দুপুরে বাবার সাথে রাগ করে দরজা আটকেছে, এখনো তা খোলেনি। মা কয়েকবার এসে ডেকে গেলেও সাড়া দেয়নি। মেয়ের মন খারাপ ভেবে অনেকক্ষণ ডাকাডাকি করে নিজের কাজে চলে গেছে চামেলি বেগম। মুহিউদ্দিন হোসেন সারা বিকেল শুয়েছিলেন। প্রথমে পাত্তা না দিলেও এখন দেখলেন সন্ধ্যার পরেও দরজা খুলছে না, তখন নিজে এসে ডাকাডাকি করছে। তার সামনে হয়তো মেয়ে বের হবে না সেটা ভেবেই বাজারে চলে গেছে। ভাবছিলেন বাজারে যাওয়ার পর হয়তো মেয়ে ঘর থেকে বের হবে, কিন্তু তার আশাকে সম্পূর্ণ মিথ্যা করে রাত 9টার পরও বের হয়নি সিমরান। বাজার থেকে 9:30টার সময় মুহিউদ্দিন ফিরলেও যখন দেখলেন মেয়ে সেইভাবেই ঘরের মধ্যে আছে, তখন ভয়ে শিউরে উঠলেন। ছুটে গিয়ে অনেকবার দরজা ধাক্কা দিলেন, কয়েকবার নাম ধরে ডাকলেও যখন সাড়া পেল না, তখন ভয় পেয়ে সায়নকে ফোন করলেন। রাতে 10:30টা। উদ্ভ্রান্তের মতো ছুটে ঘরে প্রবেশ করলো শান্ত। বন্ধুদের সাথে আজকে বাইক রেসে প্রতিযোগিতায় নেমেছিল। ঘুরে ঘুরে অনেকটা দূর গিয়েছিল। বাবার ফোন পেয়ে স্পিডে বাইক চালিয়ে এসেছে। সিমরানের দরজার সামনে গিয়ে কয়েকবার জোরে দরজায় আঘাত করলো। ভেতর থেকে এবারেও সাড়া এলো না। সারা শরীর ভয়ে ঘামছে সায়নের। ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই কি দরজা খুলবি নাকি আমি দরজা ভাঙবো? বাবাকে ভয় পাওয়ানোর জন্যই সিমরান কোনো সারা শব্দ করেনি। ভয়ের মাত্রাটা অধিক পরিমাণে দেখানো হয়েছে ভেবেই ধীর পায়ে বিছানা থেকে নামলো। দরজা খুলতেই সশরীরে সিমরানকে দেখে পরিবারের সবাই চিন্তায় কমলো। মুহিউদ্দিন তো গা ছেড়ে দিয়ে সবাই বসে পড়েছেন। নাক চোখ ফুলে লাল হয়ে যাওয়ার বোনকে দেখে সায়ন অবাক হয়ে গেল। শান্ত কণ্ঠে বোনের গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে পাখি, এভাবে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? ভাইয়ের আহ্লাদি কণ্ঠ শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না সিমরান। হাউমাউ করে কেঁদে জড়িয়ে ধরল। আমি কি তোদের বোঝা হয়ে গেছি যে পরীক্ষা শেষ হওয়ার একদিনের মাথায় বিয়ে দিয়ে তাড়াতে চাইছিস? বাকরুদ্ধ হয়ে গেল শান্ত। বাবার দিকে চাইলেও তিনি মাথা নিচু করে নিলেন। সিমরানকে জিজ্ঞাসা করতেই অভিমানী কণ্ঠে বলল, তোর আব্বু আমার বিয়ে ঠিক করে এসেছে। হঠাৎ দুপুরে খাওয়ার সময় বলে কাল নাকি আংটি পরাবে আর পরশু আমার বিয়ে। পুনরায় বাবার দিকে তাকাতেই তিনি সোফা থেকে উঠে চোরের মতো নিজের রুমে চলে গেলেন। সায়নে সিমরানকে নিয়ে রুমে ঢুকে সম্পূর্ণ ঘটনা জিজ্ঞাসা করলে গড়গড়িয়ে সব বলে দেয় সে। সিমরানের গাল ধরে সায়ন ধীর কণ্ঠে বলল, বনু, বিয়ে তো একদিন করতেই হবে। আর সুমন ভাই তো ভীষণ ভালো ছেলে, তোকে ভালো রাখবে। তাছাড়া ওরা তো এখনই তোকে উঠিয়ে নিয়ে যাচ্ছে না, সবাই যখন চাইছে রাজি হয়ে যা। মাথায় বাস হলো সিমরানের। যাকে শেষ ভরসা মনে করে কথাগুলো বলল, সেই উল্টো গুণ গাইছে। রাগে তেড়ে সে ভাইয়ের কাঁধে কামড় মারল। কামড় মারার পর নিজেও কেঁদে দিল। বলল, এক্সামের পর মাত্র 4 মাস সময় পাবো অ্যাডমিশনের জন্য, এর মধ্যে বিয়ে। আমার আর পাবলিকে পড়া হবে না। বিয়ের পর তোর এই সুমন ভাই থেকে শুরু করে তার বাবা মা চাচা চাচি বোন ভাই দাদা সবাই আমাকে ফোন দিতে থাকবে।
বাধ্য হয়ে সবার সাথে কথা বলতে হবে আমার, সারাদিন ফোনের উপর থাকতে হবে, তার উপর একজন অসুস্থ হতে না হতে সে বাড়ি যেতে হবে আমার। এভাবে করতে করতে 2-1 মাসের মধ্যেই তালবাহানা করে নিয়ে যাবে। আমার আর লেখাপড়া করা হবে না। তোর ওই সুমন ভাই তো ভালোই মেডিকেলে পড়ছে, আমার স্বপ্নটা তো আর পূরণ করা হবে না। আচ্ছা, ওনার তো এখনো 1 বছর লাগবে ডাক্তারি পরীক্ষা দিতে, এদিকে আমিও পরীক্ষা দিতাম, তারপর না হয় এইসব বিয়ে টিয়ে হবে। তোর পায়ে পড়ি, তুই একটু আব্বুকে বুঝিয়ে বল না ভাইয়া। কোনো কথা না বলেই সেখান থেকে উঠে গেল সায়ন। সিমরানের তৃষ্ণার্ত কাকের মতো করুণ চাহনি নিয়ে দরজার দিকে তাকিয়ে রইল। রাত প্রায় 11:30। কারোর খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। মহিউদ্দিন হোসেন ধীর পায়ে মেয়ের খোলা দরজার সামনে দাঁড়ালেন। নিজ চোখে মেয়ের উদ্দেশ্যে বললেন,